আমরা মাঝে অনেকেই মানুষ আছে যারা ভারতের ইলেকশন ব্যবস্থা বা ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া যেগুলো ভারতের প্রত্যেক ভোটার বা নাগরিকের জানা উচিত কিন্তু তা জানে না। তো আজকে আমরা এই বিষয়গুলো ডিসকাস করবো যেগুলো একজন ভোটারের ভোট দেওয়ার আগে জানা উচিত। যেমন ইলেকশনের মাঝে যে আমরা ভোট দিতেছি এই ইলেকশনের প্রসেসটা কি বা ইলেকশনটা আসলে হয় কিরকম। তো ইলেকশন গুলা কিরকম হয় এগুলো আমরা জানার আগে প্রথমে আমরা জানিলে যে ভারতের স্ট্রাকচার অফ গভর্নমেন্টের ধরনটা কি, অর্থাৎ ভারতের যে রাজনৈতিক ব্যবস্থাটা আছে এই ব্যবস্থাটা আসলে কিরকম কাজ করে সারা ভারতের মাঝে। তো ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী ভারত দেশটা ফেডারেল সিস্টেম ফলো করে। যেমন এই ফেডারেল সিস্টেম অনুযায়ী ভারতের মধ্যে দুই ধরনের গভর্নমেন্ট থাকে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট আর দুই নম্বর হচ্ছে স্টেট গভর্নমেন্ট। প্রথমে আমরা জানিলাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়ে ইন্ডিয়ান পার্লামেন্ট মানে হলো ভারতীয় সংসদ। আর এই পার্লামেন্ট অর্থাৎ সংসদ দুইটা হাউসের দ্বারা গঠন হয়েছে। প্রথম হাউসটা যেটা হলো লোয়ার হাউস এবং যেটা আমরা লোকসভা হিসাবে কই, আর দুই নম্বর হচ্ছে আপার হাউস যেটা আমরা রাজ্যসভা হিসাবে কই। পার্লামেন্টে এই দুইটা হাউসের সাহায্যে ল অর্থাৎ আইন তৈরি করা হয় এবং এই আইনগুলা পার্লামেন্ট অর্থাৎ সংসদের মধ্যে পাস হওয়ার পরে রাষ্ট্রপতির দ্বারা সারা দেশের মাঝে লাগু করা হয়। আর ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যসভার মাঝে 250টা সিট থাকে এবং বর্তমানে আইন অনুযায়ী এই রাজ্যসভার মাঝে বা লোয়ার আপার হাউসের মধ্যে 245টা সিট ক্যাপাসিটি আছে। ঠিক এরকমই এই সংসদের মধ্যে লোকসভার মাঝে টোটাল সিট ক্যাপাসিটি আছে 552টা, কিন্তু বর্তমানে এই লোকসভার মাঝে সিট ক্যাপাসিটি আছে 545টা। এই সব মেম্বাররা সংসদ ভবন অর্থাৎ হাউস অফ পার্লামেন্টের মাঝে মিটিং করে এবং আইন সম্বন্ধে যত কিছু বিষয় আছে এই সবগুলো আলোচনা করে। আর এই সম্পূর্ণ মিটিংটা যেটা সংসদের মধ্যে হয় এটা সম্পূর্ণ রাষ্ট্রপতির আন্ডারে হয়, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে এই অধিকার থাকে এই পার্লামেন্ট বা সংসদটা কোন সময় শুরু করা হইব আবার কোন সময় বন্ধ করা হইব। তো আমরা এতটুকু বুঝছি যে পার্লামেন্ট আসলে জিনিসটা কি আর সংসদ কিভাবে কাজ করে। যাই হোক, কিন্তু আমরা মূল ফোকাস বা উদ্দেশ্য এই ভিডিওর মধ্যে হইলো যে সংসদের যে মেম্বাররা আছে তারা নির্বাচন বা তারা কিভাবে ইলেকশন পেলে বা তার প্রসেসটা কিতা। তো আমরা মেইন টপিক যেমন টাইপস অফ ইলেকশন ইন ইন্ডিয়া অর্থাৎ ইলেকশনের বিভিন্ন প্রকার কিতা। তো ইলেকশন বেসিক্যালি তিন ধরনের হয়, যেমন জেনারেল ইলেকশন অর্থাৎ লোকসভা ইলেকশন, রাজ্যসভা ইলেকশন আর স্টেট অ্যাসেম্বলি ইলেকশন। লোকসভা ইলেকশনের কথা যদি আমরা কই তাইলে লোকসভা ইলেকশন প্রত্যেক 5 বছর পরে পরে হয়। আর এই সব লোকসভার মেম্বারে ভারতের জনসাধারণে ডাইরেক্টলি ভোটের মাধ্যমে চয়ন করে। আর যেরকম আমি কইছি যে লোকসভার মধ্যে টোটাল 545টা সিট থাকে আর এই 545টা সিটের মাঝে দুইটা সিট আছে, এই দুইটা সিট রাষ্ট্রপতি বিশেষ করে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির থেকে নমিনেট করে বা নিযুক্তি দেয়। আর এই 545টা সিটের মধ্যে বাকি থাকে 543টা সিট যেগুলো ভোটের মাধ্যমে সারা দেশের জনসাধারণের দ্বারা চয়ন করা হয়। আর এই সবগুলো সিট ভারতের মধ্যে প্রত্যেকটা রাজ্যের মধ্যে আলাদা আলাদা বিতরণ করা আছে। যেমন আমরা আসাম রাজ্যের মধ্যে আছে লোকসভার সিট 14টা, দিল্লির মধ্যে আছে 7টা, ঠিক এইরকম ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের মধ্যে আছে 80টা সিট লোকসভার। কারণ সারা ভারতের মাঝে সব থেকে বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ এবং জনসংখ্যার সব থেকে বেশি থাকার কারণে উত্তরপ্রদেশের মধ্যে সব থেকে বেশি সিট আছে লোকসভার। আর রাজ্যের মধ্যে কোন রাজ্যের মধ্যে কয়টা সিট হইব লোকসভা এটা নির্ভর করে দেশের জনসংখ্যা, অর্থাৎ একটা রাজ্যের মধ্যে পপুলেশনের উপরে। যেমন আসামের মধ্যে শুধু 14টা সিট কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে 80টা সিট, তার মানে উত্তরপ্রদেশের জনসংখ্যা বেশি হতে অর্থাৎ পপুলেশন যদি বেশি হয় লোকসভার সিটও বেশি থাকার সম্ভাবনা থাকে। এবং সব রাজ্যের মধ্যে সিটগুলা লোকসভার আলাদা আলাদা ফিক্সড করা আছে। আর এই সব সিটগুলোর লাগি ক্যান্ডিডেট বিভিন্ন দল থেকে তারা নিজ নিজ এলাকা থেকে ভোটার দাঁড়ায় এবং ভোট শেষ হওয়ার পরে যে পার্টি বা যে দল 50%-এর বেশি অর্থাৎ 50%-এর উপরে ভোট পাইব এই দলই সরকার গঠন করে। অর্থাৎ 543টা সিটের মাঝে যদি যে কোনো পার্টি বহুমত বা যে কোনো পার্টি বা দল যদি বহুমত নিয়ে জিততে লাগে তাহলে তার 50% অর্থাৎ 50%-এর বেশি ভোট পাইতে লাগবে। অর্থাৎ 543-এর 50% ভোট হয় প্রায় 272, অর্থাৎ 272টা ভোট যে দলে পাইব এই দল সরকার গঠন করতে পারবে। উদাহরণ যেমন 2019-এর লোকসভা ইলেকশনের মধ্যে বিজেপি পাইছে 303টা সিট এবং এনডিএর সঙ্গে মিলানোর পরে টোটাল সিট হয়েছে 353টা, যার ফলে 2019-এর লোকসভা ইলেকশনের মাঝে বিজেপি সরকার গঠন করতে পারছে। তারপরে যে দল সরকার গঠন করব এই দলের লিডার অর্থাৎ এই দলের যে মুখ্য প্রতিনিধি আছে তারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ লোকসভার মধ্যে যারা মেজরিটি আছে তারা সবাই ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী সিলেক্ট করে। আর আমরা সবাই জানি যে 2024 সালে আবার ইলেকশন হইব। 2024 সালের 18th ইলেকশন, যেটা আমরা 18th ইলেকশন হবো এপ্রিল-মে মাসের মধ্যে ইলেকশনটা শুরু হইব। এখন দেখি আপার হাউস অর্থাৎ রাজ্যসভার ইলেকশনের বিষয়ে। রাজ্যসভার ইলেকশন প্রসেস লোকসভা থেকে একদম সম্পূর্ণ আলাদা, কারণ যেরকম লোকসভার সদস্যরা ডাইরেক্টলি অর্থাৎ সরাসরি দেশের জনসাধারণের দ্বারা ভোটের মধ্যে চয়ন করা হয়, রাজ্যসভার সদস্য বা মেম্বাররা ইনডাইরেক্টলি জনসাধারণ বা পাবলিকের দ্বারা ইলেক্ট করা হয়। যেমন এমএলএ তারা ভোট দিয়ে রাজ্যসভার মেম্বাররা চয়ন করে। রাজ্যসভার মাঝে মোট 250 জন মেম্বার অর্থাৎ সদস্য থাকে, যার মধ্যে 238 জন সদস্যরা দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এমএলএ বা বিধানসভার সদস্যের দ্বারা ভোটের মধ্যে চয়ন করা হয়। আর বাকি 12 জনরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির দ্বারা অ্যাপয়েন্ট করে। কিন্তু এই 12 জন সদস্য তারাই হইতে লাগবে যারা কাছে দেশের বিভিন্ন বিভাগ যেমন আর্টস, সায়েন্স এবং লিটারেচার, স্পোর্টস ইত্যাদি বিভাগের মধ্যে তারা দক্ষ থাকতে লাগবে অর্থাৎ এক্সপার্ট। এবং এই 12 জন মেম্বারই রাষ্ট্রপতির দ্বারা নমিনেট করা হয়।
ঠিক লোকসভার মতো প্রত্যেক রাজ্যের মাঝে রাজ্যসভার সিটগুলো ফিক্সড করা থাকে এবং রাজ্যসভার সিটগুলো কোন রাজ্যের মধ্যে কতটা হইব এটা নির্ভর করে রাজ্যের পপুলেশন বা জনসংখ্যার উপরে। যেমন আমরা আসাম রাজ্যের মধ্যে আছে রাজ্যসভার সিট 60টা এবং লোকসভার সিট আছে 14টা। ঠিক এরকম উত্তরপ্রদেশের মধ্যে আছে লোকসভার সিট 80টা। আর তাছাড়া প্রত্যেক 2 বছর পরে পরে লোকসভার মধ্যে রাজ্যসভার মধ্যে 1/3 সিটের লাগে ইলেকশন নেওয়া হয়, অর্থাৎ 250টা সিটের মধ্যে 1/3 3/1 সিট সব প্রত্যেক 2 বছর পরে পরে খালি হয় এবং এটার ইলেকশন নেওয়া হয়। এবং এই রাজ্যসভার কার্যকাল থাকে মোট 6 বছর এবং এটার আমরা পার্মানেন্ট হাউস হিসাবে হই। তো রাজ্যসভার ইলেকশনের লাগিও এমএলএ অর্থাৎ বিধানসভার সদস্যরা এসটিবি অর্থাৎ সিঙ্গল ট্রান্সফারেবল ভোটের মাধ্যমে রাজ্যসভার সদস্যরা চয়ন করে। এখন প্রশ্ন হলো যে এসটিবি সিস্টেম অর্থাৎ সিঙ্গল ট্রান্সফারেবল ভোটের সিস্টেমটা আসলে কি। তো এটা অনেক লম্বা একটা প্রসেস, আমি যদি এখন ডিসকাস করি তো ভিডিও অনেক লম্বা হয়ে যাব। এটার লাগে আলাদা একটা সেপারেট ভিডিও আমি তৈরি করবো। এই কারণে আমি এখন টপিকটা চেঞ্জ করে অন্য একটা পার্টে যাই। আর এটা হলো বিধানসভা অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন, ওর আমরা কইতে পারি রাজ্য বিধানসভা নির্বাচন। বিধানসভা ইলেকশন মানে হলো একটা রাজ্যের বিধানসভার সদস্য অর্থাৎ এমএলএ তারারে এই রাজ্যের নাগরিক দ্বারা চয়ন করা ভোটের মাধ্যমে। ঠিক লোকসভার মতো বিধানসভার সিটও ফিক্স থাকে, যেমন আমরা আসাম রাজ্যের মধ্যে আছে টোটাল 126টা লোকসভা বিধানসভার সিট। আর এই বিধানসভার ইলেকশন ঠিক লোকসভার মতো প্রত্যেক 5 বছর পর পর হয় এবং রাজ্যসভা আমরা জানি প্রত্যেক 2 বছর পর পর তার 1/3 সিটের মধ্যে ইলেকশন নেওয়া হয়। আর লোকসভা আর বিধানসভার মধ্যে পার্থক্য শুধু একটাই, ইলেকশন ঠিক সেম হয় যেরকম লোকসভা, কিন্তু তার মধ্যে একটাই পার্থক্য যে লোকসভার ইলেকশন প্রত্যেক 5 বছর পর পর হয় আর একটা টাইমে হয়। আর রাজ্যসভার অর্থাৎ বিধানসভার মধ্যে যে ইলেকশন হয় স্টেট অ্যাসেম্বলি ইলেকশন, এটা প্রত্যেকটা রাজ্যের মধ্যে আলাদা আলাদা টাইমে হয়, আলাদা আলাদা সময় ইলেকশন হয়, কারণ প্রত্যেকটা রাজ্যের ইলেকশন টাইমের টেনিউর আছে 5 বছর, কিন্তু প্রত্যেকটা 5 বছর বা প্রত্যেক রাজ্যের ইলেকশনের কার্যকাল সমান থাকে না। অর্থাৎ কোন স্টেটের মধ্যে 2024-এ হইব, কোন স্টেটের মধ্যে 2026-এ হইব, এরকম সিকুয়েন্সিয়ালি যে স্টেটের মধ্যে যে সময় আইব তখনই ইলেকশন হইব, অর্থাৎ কার্যকাল যখন শেষ হইব তখন ইলেকশনটা শুরু হইব। উদাহরণ যেমন কিছুদিন আগে আমরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা আর নাগাল্যান্ডের মধ্যে ইলেকশন হয়েছে। এভাবে দেশের মধ্যে আলাদা আলাদা রাজ্যের মধ্যে প্রত্যেক 5 বছর পরে পরে আলাদা আলাদা সময় ইলেকশন হয়। আর ঠিক লোকসভার মতো যে দল মেজরিটি বা 50%-এর বেশি 50%-এর বেশি সিট পাইব এই দলই রাজ্য সরকার গঠন করতে পারবো। আর এই মেজরিটির মাঝে অর্থাৎ এমএলএ বা মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তারা লিডার থাকে, অর্থাৎ বিধানসভা ইলেকশনের মধ্যে যে লিডার বা যে দল সরকার গঠন করবো এই দলের প্রত্যেক মুখ্য প্রতিনিধি বা লিডার যা আছে তারা চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে চয়ন করবো। এখন সব থেকে বড় একটা প্রশ্ন তোমার মনের মধ্যে আইতে পারে যে 50%, কারণ একটা রাজ্যের মধ্যে অনেক দলই দাঁড়ায় ভোটের মধ্যে, কিন্তু যদি যে দলগুলো আছে 50% কম ভোট পাইবো তারা কি মেজরিটি হিসাবে পাইব না বিধানসভার মধ্যে, তারা কি কোনো সুযোগ দেওয়া হইব কিনা। তো এটা আমরা ভালো করে বুঝতে হলে আমরা একটা উদাহরণ নিই, অর্থাৎ এক্সাম্পল যেমন দিল্লি 2013 বিধানসভা ইলেকশন। দিল্লির বিধানসভা ইলেকশন টোটাল সিট আছে 70টা। আর যেহেতু আমরা জানি যে মেজরিটি অর্থাৎ 50%-এর উপরে 50%-এর উপরে যদি সিট পাইতে লাগে তো যে কোনো একটা দলে মোটামুটি 36 পাইতে লাগবে। কিন্তু 2013 বিধানসভা ইলেকশনের সময় বিজেপি পাইছে 31টা সিট, তারপর আম আদমি পার্টি পাইছে 28টা সিট, আর ঠিক এরকম কংগ্রেসে পাইছে 8টা সিট। এখন দেখা গেছে যে কোনো দলে 36টা সিট পাইছে না, অর্থাৎ মেজরিটি সিট কোনো দলেই পাইছে না। তো এই ক্ষেত্রে বা এরকম পরিস্থিতি বা সিচুয়েশন যদি দাঁড়ায় বিধানসভা ইলেকশনের ক্ষেত্রে, তখন এই জায়গায় দুইটা কাজ হয়। প্রথম হইলো যে দলের সর্বোচ্চ ভোট পাইব এই দলের সুযোগ দেওয়া হইব যে তারা অন্য কোনো দলের লগে অ্যালায়েন্স অর্থাৎ গঠবন্ধন করিয়া সরকার গঠন করুক। কিন্তু দিল্লির মাঝে দেখা গেছে যে দিল্লির বিধানসভা ইলেকশনে বিজেপি পাইছে মাত্র 31টা সিট, কিন্তু লাগে 36টা। তো এই তিনটা পার্টির মধ্যে সব থেকে বেশি সিট পাইছে বিজেপি, সেই জন্য বিজেপির প্রথম সুযোগ দেওয়া হয়েছে যে তোমরা অন্য একটা দলের সঙ্গে গঠবন্ধন করে সরকার গঠন করো। কিন্তু বিজেপির ক্ষেত্রে এটা সম্ভব হয়েছে না, যার ফলে বিজেপি সরকার গঠন করতে পারছে না। কিন্তু সেকেন্ড প্রেফারেন্স মানে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে আম আদমি পার্টির, কারণ বিজেপি যে ফার্স্ট প্রেফারেন্স 31টা সিট পাইছে তারা ফার্স্ট প্রেফারেন্স দিছে, ঠিক এরকম আম আদমি পার্টি পাইছে 28টা সিট, তারা দেওয়া হয়েছে সেকেন্ড প্রেফারেন্স। আম আদমি পার্টিরও সেম কথা হয়েছে যে তোমরা অন্য কোনো দলের সঙ্গে গঠবন্ধন করিয়া তোমরা সরকার গঠন করতে পারবে। তো আম আদমি পার্টি কংগ্রেসের লগে গঠবন্ধন করিয়া 2013 সালের দিল্লির বিধানসভা ইলেকশনে সরকার গঠন করছে। অর্থাৎ এই পরিস্থিতিতে যদি কোনো দল 50% বেশি বা মেজরিটি সিট না পায় তখন যে দলে বেশি ভোট পাইব এই দলে অন্য একটা দলের লগে গঠবন্ধনের মাঝে সরকার গঠন করতে পারে। এখন কথা হলো যে এত সবকিছু বোঝার পরে সব থেকে বড় প্রশ্ন মনের মধ্যে আয় যে আমরা ভোট দেওয়ার যখন যাই বা ভোট দেওয়ার সময় এই প্রশ্নটা আয় যে ভোট আমি খারে দিব বা খারে দিলে আমার সমাজের উন্নতি হইব, বা আমরা যে এলাকার একজন রাজনৈতিক প্রতিনিধি হিসাবে কোন রাজনৈতিক দলের নেতা বা দলের বিধানসভা কাটাইলে আমরা ভালো হইব। যেহেতু 2024 সালে আবার পুনরায় ইলেকশন আইতেছে, যেটা এপ্রিল মে মাসে শুরু হইব লোকসভা ইলেকশন। তো আমরা সবাই দেশের লাগে কিছু না কিছু করতে চাই। আর দেশপ্রেম এমন একটা জিনিস, আর প্যাট্রিয়টিজম এমন একটা জিনিস, এটা করলেও ভুল হইতো না যে দেশের প্রত্যেক নাগরিকের মাঝে দেশপ্রেম ভাবটা আছে। তো আমরা ভারতের নাগরিক হিসাবে ভোট দেওয়া শুধু আমরা অধিকার না, এটা আমরা একটা নৈতিক দায়িত্ব হওয়া যায়, কারণ আমরা ভোটের মাধ্যমে দেশের প্রত্যেক কোণা থেকে
এমপি এমএলএ চয়ন করে সংসদে বিধানসভায় পাঠানো হয় এবং তারার দ্বারাই ভালো সরকার গঠন হয়। অর্থাৎ তারা যারা বা আমরা জনসাধারণ যারা চয়ন করে পাঠায়, তারা নৈতিক দায়িত্ববোধ না থাকে তার মধ্যে, তখন ভালো সরকার গঠন হইতো না। এবং এই সব থেকে বড় প্রশ্ন আমার মাথার মধ্যে আয় যে ভোট হারে বা কিতার উপরে নির্ভর করে ভোট আমরা দেওয়া উচিত। এটার উত্তরটা একদম সিম্পল। যেমন আমরা বুঝছি যে পার্লামেন্টের সিস্টেম কিরকম বা লোকসভা ইলেকশন কিরকম হয়, এগুলো থেকে আমরা এটাও বুঝতে পারছি যে ভারতের সংবিধানে অলরেডি এগুলোর বিষয়ে একদম ক্লিয়ারলি লেখা আছে। আর আমরা কাজ হলো শুধুমাত্র আমরা এলাকায় যে বিভিন্ন দল থেকে যে ক্যান্ডিডেট ভোটের মাঝে দাঁড়ায় তারার বিষয়ে চিন্তা করা। যেমন যারা আমরা ভোট দিতেছি তারা শিক্ষাগত যোগ্যতা কি, তার ক্যারিয়ার কতটুকু আছে, ব্যক্তিত্ব কি, বা সমাজে উন্নতি করার প্রতি তার উদ্দেশ্য জিনিসগুলো কি আছে, এই জিনিসগুলো বা এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমরা একজন ভালো ক্যান্ডিডেট হারাতে পারবো। অর্থাৎ সুতরাং আমরা যদি বিধানসভা বা সংসদে ভালো প্রতিনিধি না পাঠাই, তখন তারা নিজের মধ্যেও যদি সামাজিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব বা উন্নতির প্রতি একটা ভাব না থাকে, বা আমরা সমাজের যদি একটা উন্নতি কাজ করতে চাই, তখন সমাজের উন্নতি করতে চাইলে তখন শুধুমাত্র এমপি বা সাংসদ বা বিধানসভার মধ্যে এই বিষয়গুলা তার নিজের স্থানীয় সমস্যাগুলো আলোচনা করব আর এই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সুতরাং আমরা যদি সঠিকভাবে ভোট প্রদান না করে ভোট প্রদান করে যদি ভালো ক্যান্ডিডেট সংসদের মধ্যে না পাঠাই, যার ফলে ভালো সরকার গঠন হইতো না। আর এটাও স্বাভাবিক যে বিভিন্ন ধরনের উন্নতিমূলক ব্যবস্থা দেশের স্বার্থের প্রতি নেওয়া হইতো না, যার ফলে দেশের উন্নতি হইতো না। তো আমরা যখনই আমরা ভালো বা ভোট দান করার আগে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করবো এবং তার সবকিছু বিষয় আমরা দেখবো, একটু চেষ্টা করি। কারণ তারার মাধ্যমে সমাজের মধ্যে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং সমাজের উন্নতি আমরা জানি যে প্রত্যেকটা সমাজের উন্নতি, প্রত্যেকটা সোসাইটি যদি উন্নতি হয়, ইন্ডিয়া ওভারঅল ডেভেলপমেন্ট হবে। কারণ আমরা জানি অলমোস্ট 60% প্লাস মানুষ, 60%, more than 60% of people are engaged in agricultural sector in India. আর এটা আমরা একটা নৈতিক দায়িত্ব হিসাবে হওয়া যায় যে ভোট প্রদান করার আগে আমরা এই জিনিসগুলো দেখা উচিত। ভিডিওটা আমি এখানে শেষ করবো। আর শেষ করার আগে আমি তোমরা একটাই প্রমিস করবো যে যেহেতু 2024-এ ইলেকশন আইতেছে, তো এই ইলেকশনের মধ্যে নিশ্চয়ই আমি আমার নৈতিক দায়িত্ব অর্থাৎ ভোট দান করার দায়িত্ব আমি পালন করবো। শুধু আমার ক্ষেত্রে না, ভোট দান করাটা দেশের প্রত্যেক ভোটারের একটা নৈতিক দায়িত্ব। তো আজকে তোমরা যদি মনে করো যে এই ভিডিওটা তোমার বন্ধুরও দেখা উচিত, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। আর যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং, এন্ড টেক কেয়ার। বাই বাই।